সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় সংস্কার নিয়ে ভিন্ন মত, কোন পথে ঐক্যমত্য। আমার সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নীলোফা চৌধুরী মনিয়াপা। আপা কেমন আছেন? নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান আছেন আমার সঙ্গে। অসংখ্য ধন্যবাদ আপনাকে নীলোফা চৌধুরী মনিয়াপা। সংস্কার প্রশ্নে আসবো, তবে তার আগে একটু লন্ডন বৈঠকের প্রেক্ষাপটে একটু জানতে চাইবো যে সংশয় যেটা ছিল, দূরত্ব যেটা ছিল, আপনাদের দিক থেকে সেটি অনেকটাই কমে গেছে। এমনকি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা অসন্তুষ্ট হয় এমন কিছু বিএনপি করবে না, এরকম কথাও যখন বলা হলো তখন আপনার কাছে আমার একটু জানতে চাওয়া যে নির্বাচন আসলে তাহলে কবে হচ্ছে, ফেব্রুয়ারিতে নাকি এপ্রিলে নাকি জুনে? আপনারা কি বার্তা পেলেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, শরৎচন্দ্র একটা কথা বলেছিল, সেটা অবশ্যই নারীর চরিত্রে, যে বিশ্বাস করিয়া নারীর চরিত্রে সংসারে বরং ঠকাও ভালো, অবিশ্বাস করিয়া পাপের ভাগী হওয়া ভালো না। তো আমি নির্বাচনটাকে ঠিক ওই জায়গায় নিয়ে আসতে চাই যে আমরা বিশ্বাস করতে চাই, কারণ বিশ্বাস ছাড়া ভালো কিছু হয় না। তবে নিজেকে অ্যালার্ট রেখে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সুযোগটা নেওয়ার অবস্থাটা আমার থাকে। তো সেইটা আমি হাতের পাঁচ যাকে বলে, হাতের পাঁচটা আমি হাতে রাখতে চাই এবং আমি বিশ্বাসও করতে চাই। কারণ এই তত্ত্বাবধায়ক সরকার বলি আর অন্তর্বর্তীকালীন সরকার বলি, এই ইন্টারিম গভর্নমেন্টকে কারা বসিয়েছে? এই দেশের রাজনীতিবিদরা এবং সামনের সারির ছাত্ররা যারা আন্দোলন করেছিল সেদিন। ছাত্ররা বলেছিল আমরা কেউ প্রতিবাদ করিনি, তার মানে মৌনতায় সম্মতির লক্ষণ। তো সেই লক্ষণের মধ্যে আমাদের যেটুকু কষ্ট ছিল, দুঃখ ছিল, তারা যখন আমাদের সাথে কথা বলেছেন, আমাদের নেতার সাথে, তখন কিন্তু আমরা আশা করতেই পারি ডিসেম্বর। রাজনীতি শেষ বলতে যেমন শব্দ থাকে না, আবার রাজনীতি কিন্তু এটাও করে, যত রকম ঘটনের মধ্য দিয়ে, আমি পটিয়সী বলবো না, অঘটনকেও অনেক সময় ঘটনের মধ্য দিয়ে ভালো কিছু করে, পজিটিভকে নেগেটিভও করতে পারে, নেগেটিভকে আবার পজিটিভও পরিণত করতে পারে। ফেব্রুয়ারিতে নির্বাচন এখন শুধু আপনাদের প্রত্যাশা, বিশ্বাস অবিশ্বাসের বিষয়টি নয়, বা আপনারা নিশ্চিত নন? না, নিশ্চিন্ত নির্বাচন না হওয়া পর্যন্ত, আগের দিন পর্যন্ত আমরা নিশ্চিন্ত নয়, তবে আমরা আশা করতে পারি এবং সেই আশা অনুযায়ী আমরা কাজ করছি দেশবাসীকে নিয়ে। বাংলাদেশের মানুষ, আপনি একটা জিনিস দেখেছেন, 13 তারিখের পরে সমস্ত বাংলাদেশ কিন্তু হেসে উঠেছিল, কারণ সরকারের সাথে বড় একটা দলের যদি মিনিমাম যদি দুঃখ কষ্টটা কিছুটা লাঘব হয়, তাহলে এটা কিন্তু, এটার অ্যাচিভমেন্ট কিন্তু পুরো দেশবাসীর, এটার অ্যাচিভমেন্ট কিন্তু একটা বাংলাদেশের। সেই হিসেবে আমরা বলতে চাই যে সরকার আমাদের কথা রাখলে যে সরকারের ভালো অনেক কিছু হবে, এটা কিন্তু সরকার 13 তারিখের পরে থেকে আজকে 21 তারিখ পর্যন্ত সরকার বুঝে গিয়েছে। তো সরকার যদি সেইভাবে কাজ করে, তাহলে আমার মনে হয় না যে সরকারের সাথে আমাদের কোনো দ্বৈত মত হবে, এবং সরকারেরও ভালো হবে, সরকারকেও বাংলাদেশের জনগণ মনে রাখবে, বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের পথটাও সুগম হবে। একদম। জাহিদ ভাই, আপনার কাছে একটু আসি, সেটি হচ্ছে যে এই যে বিএনপি কিছুটা আশান্বিত, বা বিএনপির সাথে সরকারের দূরত্ব কিছুটা ঘুচে গেল, কিন্তু অন্যদিকে আবার জামাতের সাথে, এনসিপির সাথে সেই দূরত্বটা আবার বেড়ে গেল। এমনকি আমার শিরোনামে যেটি বলছিলাম, জামাতের নায়েবে আমির যেমনটি বলেছে যে আগামীতেও যদি ভোটারবিহীন নির্বাচন হয় তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে, এরকম কথা তিনি বলেছেন। এবং সেই সাথে তিনি বলেছেন, আমি যদি একেবারে কোট করে বলতে চাই, সেটা হচ্ছে যে এনসিসি গঠন থেকে শুরু করে নিরপেক্ষতার কথা বলেছেন, যে এই সরকার যদি নিরপেক্ষতা হারায় তাহলে জাতির সামনে বড় দুর্যোগ দেখা দিবে। হঠাৎ করে বিএনপির সঙ্গে একটি বৈঠক কেন জামাতের মধ্যে বা এনসিপির মধ্যে এরকম ধারণা আসলে তৈরি করে দিল? ধন্যবাদ। তারা মনে করছেন তাদের যে গুরুত্বটা ছিল এতদিন, সেটা খানিকটা সমস্যা হয়েছে, এটা হয়েছে। এবং জামাতের যে বক্তব্য ছিল সেটা হচ্ছে এরকম যে একটা দলের সাথে বৈঠক করে তারা নির্বাচনের ব্যাপারে যে একটা যৌথ বিবৃতি দিয়ে দিলেন, মানে তাদের টোনটা এরকম যে প্রধান উপদেষ্টা এপ্রিলে বলেছেন, এখন 2 মাসে গিয়ে নির্বাচন নিয়ে আসার সম্ভাবনার কথা বলছেন। প্রধান উপদেষ্টা কিন্তু টেকনিক্যালি এখনো ফেব্রুয়ারিতে নির্বাচন বলেননি। 3টা ইফস অ্যান্ড বাটস আছে। যদি প্রস্তুতি হয়, যদি সংস্কার এবং বিচার যথেষ্ট পরিমাণ অগ্রগতি হয়, তাহলে হতে হবে। জামাত তো এরকমই বলেছিল যে রোজার আগে, তার মানে তো আগে এবং এপ্রিল, মানে দুটোই জামাতের টাইম। মানে আমি তো জামাতের জয় জয়কার দেখছি, কিন্তু সমস্যা কেন অসন্তুষ্ট? কারণ হলো
এই সরকারের নানা জায়গায় নানাভাবে জামায়াতের ইনফ্লুয়েন্স ছিল এবং এই যে বক্তব্যটা আছে, বক্তব্যের একটা গূঢ় অর্থ আছে। ভোটারবিহীন নির্বাচন, আচ্ছা এই দেশের মানুষ এতদিন ভোট দেয় না, তাহলে ভোটারবিহীন নির্বাচনের সংখ্যা কেন ওনার? তার মানে উনি কি ইঙ্গিত করতে চেয়েছেন আমি বলে দিই, আমি ওনার থট রিড করে বলছি, অ্যানালাইসিস থেকে। খেয়াল করবেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটা চেষ্টা আছে। জনাব জি এম কাদেরের বাড়িতে হামলা টামলা করা হয়েছে এবং সেই সময় এই আওয়াজ এনসিপির পক্ষ থেকে তোলা হয়েছিল যে জাতীয় পার্টিও স্বৈরাচারের দোসর। কথাটা পুরোপুরি ভুলও না, অনেক ক্ষেত্রে এটা সঠিক। সো তাদেরকেও নিষিদ্ধ করতে হবে এবং আপনি নিশ্চিত থাকুন এই দাবি নিয়ে যদি তারা নামেন, জামায়াতও তার সাথে থাকবে। এনসিপি তো লোক নাই, তো পেছনে জামায়াত এবং কিছু ইসলামিস্টদেরকে একত্র করে তারা আওয়ামী লীগের মতো চেষ্টা করবেন। যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেয়া যায়, তাহলে জামায়াত আর এনসিপি যদি এবার বলে আমাদের এটা 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 হয় নাই, আমরা নির্বাচনে যাব না, তখন মাঠে শুধু বিএনপি এবং তার সাথে যুগপৎ আন্দোলন বা এখনো জোট হয়নি যারা তার সাথে আসলে থাকতে চায় তারাই থাকবে। ফলে তারা এই স্বপ্ন দেখছেন এই দিকে যদি নির্বাচন এগিয়ে যায়, তো এটা তো আনকনটেস্টেড একটা কম্পিটিশন। আমার একটু ফিসফিস করে বলে ফেলাও যায় জামায়াত থাকলেও কি কন্টেস্টেড ইলেকশন হবে? জামায়াত সিট পাবে কয়টা? মানে কি হচ্ছে, মানে ওনাদের এখন তো এখন ওনারা মনে করছেন যে যদি সরে যান তাহলে একমাত্র বিএনপি এখন মাঠে থাকবে। মাঠে যদি থাকে বিএনপি, তাহলে তো মানুষ তো জানে ভোটে কে জিতবে না জিতবে। আওয়ামী লীগের সময় যেমন একতরফা ইলেকশন হয়েছিল, মানুষ ভোট দিতে যাবেন, উনি সম্ভবত এই ইঙ্গিত করছেন। তাদের এই ধরনের একটা প্লট আছে, সুতরাং তাদেরকে মান ভাঙিয়ে। এবং উনি বলেছেন না প্রথম দিন যে গেলেন, অভিমান করে গেলেন না ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে, মানে খেয়াল করেন একটা দলের সৌজন্যবোধের কত অভাব। প্রধান উপদেষ্টা তাদেরকে ফোন করেছেন, ঠিক আছে, এটা পার্সোনালি ফোন করে কিন্তু আপনি ডাকতেই পারেন। উনি পাবলিকলি এটা বলছেন, মানে ওনার খারাপ লাগছে যে আমি কেন চলে আসলাম, আমি এত বড় দল, আমাকে প্রধান উপদেষ্টা ফোন করেছেন, আমার মান ভাঙিয়েছেন বলে আসছি। ওনারা চাইছেন ওনারা সহ বড় দল বিএনপি, উনি বিএনপিকেও কিন্তু একটা চাপ তৈরি করবেন যে বিএনপিরও তার সাথে এক ধরনের নেগোশিয়েট করতে হবে, তার কিছু চাওয়া টাওয়া আছে, ফুলফিল করলে তারপর আমি ইলেকশনে যাব। আমি ধারণা করি এটা কি ইঙ্গিত করছেন তারা। আচ্ছা আপা, রাগ ভাঙাতে কি বিএনপি তাদের সাথে কথা বলবে? জামাতের সাথে? জামাত তো আসলে বিএনপিকে নিয়ে রাগ করেছে। তারা কি বলেছে যে যৌথ বিবৃতিতে তাদের প্রবলেম, দেখা করাই কিন্তু প্রবলেম নেই। তো দেখা করানো কথা কি কথা তাহার সাথে, সেটা নিয়ে তাদের প্রবলেম নাই। যৌথ বিবৃতিটা যদি না হতো তাহলে দুই দলেরই কিন্তু, আপনার মনে আছে এর আগে বিএনপি এবং অন্যান্য দলও সরকারের সঙ্গে একবার বৈঠক করেছিলেন। বিএনপির মহাসচিব বলেছিলেন বাইরে বের হয়ে, আমরা ভীষণভাবে অসন্তুষ্ট, এই শব্দটাই বলেছিলেন। পাশাপাশি সরকারের একজন উপদেষ্টা বলেছিলেন মিটিং অত্যন্ত ফ্রুটফুল হয়েছে, আমরা ভীষণভাবে সন্তুষ্ট। জি, তো এই যে সন্তুষ্ট অসন্তুষ্ট, আমি মনে করি এই দুইটার ঊর্ধ্বে, যদিও ওইখানে আমার ব্যক্তিগত কিছু সমস্যা আছে, কারণ প্রেস সচিব প্রেস কনফারেন্স করবে, সেখানে কিন্তু সে করে নাই, করেছে আরেকজন তৃতীয় ব্যক্তি, যাকে নিয়ে কিন্তু আমাদের কিছুটা সমস্যা ছিল, বাট আমরা তারপরেও ইগনোর করেছি, না দেখার ভান করেছি। বাট এইটা নিয়ে জামাত যখন কথা বললেন যে জামাতের মানে যৌথ মিটিং করাতে তাদের আত্মসম্মানে লেগেছে, তাদের তো আত্মসম্মানে লাগলে তারা বলতে পারে আমাদের সঙ্গেও একটা মিটিং করেন, করে একটা যৌথ বিবৃতি দেন, তাহলেই তো শেষ। তাহলে তারা এত রকমের এই যে ঢং ঢং করে শেষে তো সেই তো নথ খসালি মিছামিছি লুক হাসালি, এই যে আগের দিন গেলাম না পরের দিন গেলাম। তো এটা তো বিএনপি, আসলে বিএনপি যেমন দল, বিএনপি অনেকটা উদারনৈতিক দল। বিএনপি যে কোনো কিছু, আপনার সঙ্গে একটু টাচ লেগেছে, আপনার পায়ে একটু পা লেগেছে, বিএনপি এক কথায় সরি বলে দিতে পারে। কিন্তু আপনি যখন প্যাংসা করবেন তখন যে সরি বলতে হবে এমন কোনো শব্দ নাই, তখন আমি নিজেই উপরে উঠতে পারি। আপা প্যাংসাটা আসলে কি যদি একটু জানতে চাই আমি। এই যে আপনি যে রাগ ভাঙানোর, এখানে তো রাগ ভাঙানোর কোনো শব্দ নাই, বিএনপির সাথে কিছু হয় নাই, বরং ওনারাই বিএনপিকে বিভিন্ন সময় বিভিন্নভাবে খোঁচা দিয়ে কথা বলেছে, ইগনোর করে কথা বলেছে, অপমানজনক শব্দ ব্যবহার করেছে। এবং রাজনীতিতে যুগপৎ আন্দোলন যাদের সাথে এতগুলো বছর করলাম, তারাই ভুল বুঝলো, তারাই বিভিন্নভাবে খোঁচা দিল, তারাই বিভিন্নভাবে একদম সবশেষে আপনার প্যারাসিটামল, একজন ডাক্তার আমার সাথে, আমি তারপরেও বলছি এটা বলার জন্য ডাক্তার হতে হয় না, প্যারাসিটামল কখন খায়? নর্মাল জ্বর হলে। আপনি যদি নর্মাল জ্বরে অ্যান্টিবায়োটিক খাওয়ান তাহলে কিন্তু প্যারাসিটামল জিন্দিগিতেও কাজ করবে না। আমরা যেহেতু খেয়ে অভ্যস্ত, ওনারা প্রেসক্রাইব করে অভ্যস্ত। সো আমি এই জায়গায় বলছি যে ওনারা যখন নাপার দরকার, প্যারাসিটামলের দরকার, তখন তারা যদি
আপনার অ্যান্টিবায়োটিকের কথা বলে, তাহলে আপনার ওই দিন কিন্তু বলার কথা ছিল না যে একটা জালিমকে বিদায় দিয়ে আরেকটা জালিমকে নিয়ে আসছি, এই কথাটা বলার দরকার ছিল না। তা আপনি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে নামছেন, আবার আপনি কি করলেন, দেশে আমি বসে থাকলাম, দেখা করলেন না, আপনি লন্ডন গিয়ে আমার সঙ্গে দেখা করলেন। তো এই জিনিসগুলো কিন্তু অন্যরকম ভাবানোর মতো সুযোগ করে দেয়। আমরা অবশ্যই ভাবতে চাই না, আমরা উদারনৈতিক দল হিসেবেই প্রমাণ করতে চাই। এখনো যদি ওনারা আমাদের সাথে সৎভাবে আসে, সৎভাবে যদি বিবেচনা করে, সৎভাবে যদি মোকাবেলা করে, আমরা তাদের সাথে সৎভাবে মোকাবেলা করতে চাই, বিবেচনা করতে চাই। জাহিদ ভাই, একটু ঐকমত্য কমিশনের বিষয় নিয়ে যদি একটু আসি, যে এখনো কিন্তু মূল যে বিষয়গুলো সেগুলো তো ঐকমত্যে পৌঁছানো যায়নি, আলোচনা এখনো চলছে। আমরা নির্বাচনের কথা বলছি, যখন ফেব্রুয়ারি হোক বা এপ্রিলই হোক, কতটা সময় আছে নিশ্চয়ই আপনি বুঝতেই পারছেন। সেক্ষেত্রে আলোচনাটা শেষ হবে এবং কার্যকর হবে, আমরা তো কার্যকরের দিকেও যেতে হবে। সেটার জন্য কি যথেষ্ট সময় আপনি দেখতে পাচ্ছেন, যে কার্যকর কবে থেকে শুরু হবে বা হতে পারে? প্রথম কথাটা হচ্ছে ঐক্যমত্য কমিশন এখন যেভাবে চেষ্টা করছেন, আমার প্রায় মনে হয় যে সেই স্টুডেন্টের কথা। আমি ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম, সো আমি জানি এটা কি করি। সারা বছর পড়বো না, 7 দিনে উন্মাদের মতো পড়ার চেষ্টা করবো। এটা অবশ্য মেডিকেলে না, এর আগে এরকম ছিলাম। তো তাদের তাই দেখছি শেষ মুহূর্তে এসে ভীষণ তোড়জোড় সবাইকে নিয়ে। এখন মানে কার্যকর করা নিয়ে আবার দুটো ভাগ আছে। যেই জিনিসগুলো নিয়ে আপনি ডিবেটের কথা বলছেন, এগুলো মূলত কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস। যেমন ধরুন আপার হাউসের ব্যাপার সবাই একমত, কিন্তু এটা কিভাবে গঠিত হবে সেটা নিয়ে ডিবেট আছে। উইমেনদের ডিরেক্ট ভোটে নির্বাচিত করার যে ইস্যু, 2 বার প্রধানমন্ত্রী, এগুলো যদি সব ঐক্যমত্য হয়ে যায়, বা এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এগুলো যদি সব ঐক্যমত্য হয়ে যায়, এটা আসলে সংবিধান সংশোধন ছাড়া তো হবে না। পরের সরকার বা পরের পার্লামেন্ট, সেই পার্লামেন্ট জেনারেল পার্লামেন্ট হোক, সেই পার্লামেন্ট এটার সাথে যদি একটা গণপরিষদ মিলে 70-এর মতো হোক, এটা ওখানে হতে হবে। সেটা সরিয়ে রাখি। আমরা এখন করতে পারবো আসলে যেগুলো আইন এবং বিধিমালা মানে চেঞ্জ করা, বা প্রশাসনিক ব্যবস্থা চেঞ্জ করে যেগুলো সম্ভব। এখন যদি পার্লামেন্ট নাই, আইন না করে আমরা অর্ডিন্যান্স জারি করতে পারি, এগুলো অনেক আগে হয়ে যাওয়াই উচিত ছিল, কথা ছিল। ওনারা এগুলো করেন নাই তো। আসলে অনেকগুলোতে এই ঐক্যমত্য কমিশন আলোচনা শুরুর সময় সবাই একমত হয়েছেন। ডিবেট যেগুলো হচ্ছে, এগুলো নিয়ে ডিবেট আসলে আরো এক যুগ করলেও মনে হয় না শেষ হবে, মনে হয়। কারণ আসলে এটা ইটস এ ডিসিশন। যেমন ধরুন, এখানে বিএনপির একজন খুবই গুরুত্বপূর্ণ নেত্রী আছেন, আমি তার সামনে যদি বলি, বিএনপি যদি মনে করে আমি এনসিসি মানবো না, কেন, আমি মনে করি সরকারের হাতে বেশি পাওয়ার থাকা উচিত, প্রধানমন্ত্রীর হাতে বেশি পাওয়ার থাকা উচিত। এটা একটা ফিলোসফিক্যাল চিন্তা, তো পলিটিক্যাল ফিলোসফির চিন্তা। এখন অন্য একজন মনে করছে এনসিসি থাকা, যেমন আমি এনসিসি থাকা দরকার বলে মনে করি। আমার কাছে মনে হয় ক্ষমতা কমও যদি একটা এনসিসি থাকা উচিত। আমি 3 বছর আগে এটা নিয়ে কলামও লিখেছি যে একটা এনসিসি থাকতে হবে। আপার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ দ্য পপুলার ভোট, সেটা থাকতে হবে। কিন্তু বিএনপি যদি মনে না করে, আপনি গায়ের জোরে আসলে তাকে এটা চাপিয়ে দিতে পারবেন না, ও তো এটা মানছে না। তো এখন সংবিধানের বিষয়টি, সংবিধান কয়েকটা ইস্যু, সংবিধানের আর্টিকেল 70 তারা মেনে নিয়েছে, রাষ্ট্রপতির ক্ষমতা কিভাবে নিয়োগ হবে, আর্টিকেল 70 তারা, যেটা নিয়ে অনেক বেশি ডিবেট আমাদের ছিল, তারা এটা মোটা দাগে মেনে নিয়েছে। এটা একটা বিরাট অগ্রগতি। এবং আমাদের সব অগ্রগতি এই বছরই এখনই করে ফেলতে হবে। আমরা শেখ হাসিনারে খেদাইছি, সুতরাং আমরা এবার সব করে ফেলবো, বাংলাদেশকে ফরএভার একটা অসাধারণ লিবারেল ডেমোক্রেটিক কান্ট্রিতে পরিণত করবে। এটা হয় না। তো যেটা হচ্ছিল, আইনের পরিবর্তনগুলো করে ফেলা দরকার ছিল। এগুলোতে ন্যূনতম যতটুকু হয় চার্টার করে আমাদের এগিয়ে যাওয়া উচিত। পরবর্তীতে যেটা বারবার বলছি, এটাই আমরা করা উচিত মনে করি। আমি একটু উল্লেখ করতে চাই, আমাদের প্রধান উপদেষ্টা ব্রিটেনে যে একটা খুবই বিতর্কিত মন্তব্য করলেন, টাকা দিয়ে ভোট কেনা যায়। এটা কোন প্রশ্নের জবাবে করেছেন আমরা অনেকে মিস করেছি। চ্যাথাম হাউসের যে ইন্টারভিউ হলো, ইন্টারভিউয়ার তাকে জিজ্ঞেস করছেন, আপনি যে সংস্কারের আলাপ সব রাজনৈতিক দলের সাথে করে শেষ করছেন, জনগণের এজেন্সিটা কই? এবং তখন উনি প্রশ্ন করলেন, টেকনিক্যালি দেখেন কি হওয়ার কথা ছিল। বিএনপি বলবে আমার 31 দফায় সব সংস্কার আছে, আমি এটা করতে চাই, ভোট চাও। এনসিপি বলল যে তারা না, এসবে হবে না, ওরা অনেক কম বলছে, আমি এটা করতে চাই, আমি আপার হাউস এভাবে করব, আমি মেয়েদেরকে এভাবে ভোটে আনবো, আমি 2 বারে বেশি প্রধানমন্ত্রী দিয়ে। আপনি জনগণের কাছে যাবেন, জনগণ যদি ভোট দেয় ভোট পাবেন, নাহলে পাবেন না। প্রশ্ন করতে তাকে এই প্রশ্ন করেছিল যে এভাবেও তো জনগণের ম্যান্ডেট নেওয়া যেত। তখন উনি জবাবে বলেছেন, এই ব্যাপারটা জটিল, জনগণকে টাকা দিয়ে, তুমি আমাকে কত টাকা দেবে, আমি ভোট দেবো। তার মানে এই যে মানুষ টাকা দিয়ে ভোট দেয়, এই আলাপটা এখান থেকে এসেছিলেন। অর্থাৎ মানে সংস্কারে তাদের মতামতটা খুব বেশি দল নিচ্ছে, তো দল নিচ্ছে। আচ্ছা, প্রশ্নকর্তা বলছেন প্রত্যেকটা দল যদি তার ম্যানিফেস্টো করে যে আমরা এই সংস্কার করতে চাই, এটা করতে চাই, তারপর জনগণের ভোটের উপরে ডিপেন্ড করবে। আর আমি পাল্টা এভাবে যদি বলি, এখন আমি এনসিপির অনেক
তরুণ কর্মীদের সাথে টকশো করতে গিয়ে তাদেরকে বলেছি, যেটা যেটা বিএনপি মানছে না, না মানুক, আপনি তো ভোটে যাচ্ছেন, মাঠে যান এবং মানুষকে খেপিয়ে দেন। এই যে দেখেন বিএনপি কিন্তু এটা করে না, এটা করার না করার কারণে আপনার এই ক্ষতি হচ্ছে, এই ক্ষতি হবে, আমি করে দেবো, আপনি আমাকে ভোট দেন, সেই চ্যালেঞ্জ দেন, দিয়ে আপনি ভোট পান, ভোট পেয়ে জিতে আসেন, জিতে এসে সব চেঞ্জ করেন, তাই না? কিন্তু সেই সাহস বা সেই চ্যালেঞ্জটুকু নেওয়া, মজার ব্যাপার এই কয়েকদিনে তারা আবার ওই ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলোর মতো কথা শিখে গেছেন। জনগণ চায়, মানে এখন জনগণ যদি চায় বেস্ট অপশন হচ্ছে ভোট দিয়ে যাওয়া, তাই না? সেটাও যাচ্ছে না। আপা এর প্রসঙ্গে নারীর প্রসঙ্গটা যখন আসলো সেটা নিয়ে একটু আপনাকে যেহেতু পেয়েছি আলোচনা করি। নারীদের আসন সংখ্যা বৃদ্ধির ব্যাপারে সবাই তো মোটামুটি একমত, 50 থেকে 100 আসন হবে। প্রত্যক্ষ ভোটের কথা এখানে এসেছে, প্রত্যক্ষ ভোটে নারীদের নির্বাচনের বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? সেই সাথে সেখানে কি নারী নেতৃত্বকে শক্তিশালী হিসেবে পাওয়া যাবে, তাদের অ্যাকাউন্টেবিলিটি কি বাড়বে? আপনার কাছে কি মনে হয়? যখনই আপনার সংরক্ষিত আসে তখন এখানে কোনো শক্তিশালিত্ব কিছু পাওয়া যায় না, কারণ আমরা বিগত দিনে যা দেখেছি, আমি কিন্তু এখানে আমার ব্যক্তিগত অভিমত কিছু বলছি, এটা বলার মতো মনে হয় আমার রাইটস আছে। তো সেইখানে আমরা বিগত দিনে যা দেখেছি, সেইখানে আমরা নারীদেরকে থোক বরাদ্দের মতো ব্যবহার করতে দেখেছি। যে কারো ইচ্ছা হয় না, সে তার ইচ্ছে হয়েছে, সে তার, আমি ফ্যাসিস্টের কথা বলি, সে তার বাসার কাজের লোকরাও নারীর আসনে দিয়ে দিয়েছে। এবং এটা যদি আমরা স্বাধীনতার পর থেকে জরিপ করি, একজন নারী 5 বছর, কিন্তু সংসদ কিন্তু একটা বিশাল একটা কঠিন জায়গা, সেখানে 5 বছর ওরিয়েন্টেশন করতে করতেই একটা মানুষের প্রথম জীবন শেষ 5 বছর। সেইখানে দ্বিতীয়বার সংসদে এসেছে, সেটা একটা জরিপে আমি পড়েছি 0.2%, 0.2% দ্বিতীয়বার স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত। তাহলে সেইখানে একজন নারী এই যে 100 জন, 50 জন থেকে 100 জনে উন্নীত করলো। আমি তো কোটার বিরুদ্ধে কথা বলি, তাহলে এখানে কেন কোটা থাকবে? আমার তো শিক্ষিত মহিলা এখন পুরুষের পাশাপাশি প্রায় অর্ধেক। আচ্ছা, দিলেন আপনি এখানে সংরক্ষিত, তাহলে ইলেকশন করতে হবে, কিভাবে করবে ইলেকশন? যেভাবে কথা উঠেছে সেটা অত্যন্ত লজ্জাস্কর, কারণ একটা আসন হলো 3টা, বন্টনের হিসেবে আসন 3টা, 300 আসনের মধ্যে 100 এমপি, তার মানে এইবার যদি একটা আসনে ইলেকশন করে, এর পরের বার আমি আপনার পাশাপাশি আসন, তার মানে আমি যত বড় নেতাই হই না কেন, আমার আসনে আমি এইবার ইলেকশন করলাম, এর পরের বার আপনার আসন, তারপরে ঘুরে 3 নাম্বার জন আরেকজন তার আসন। এটা এইভাবে কি বাংলাদেশের একটা শ্রেণী, যারা কিনা অর্ধেকের বেশি জনগণ, যাদের ভোট ছাড়া আপনি পাশ করার কথা কল্পনা করতে পারেন না, তাদের নিয়ে তো এই ধরনের দুষ্টামি করাটা ঠিক না। আপনি বাদ দিয়ে দেন, আপনি জেনারেল সিট বাড়ায় দেন, 400 করে দেন, 400 করে আপনি বাধ্যতামূলক বলে দেন যে 150 আসন নারীদেরকে মনোনয়ন দিতেই হবে। ফাইন, তাদের 150 আসন হলে 400 হলে 250 আসন পুরুষদের থাকলো, প্রায় ডাবল হয়ে গেল, সেটা দেন, তবুও ভালো। বা 100 আসনই দেন, আপনি তো জেনারেল সিটেও কিছু নারীদের দিবেন, তো সেইখানে 100 আসন দেন, 150 দেন, আপনি দিতে পারেন। সেটা না দিয়ে আপনি এই যে আপনি আজকে 1 বছর, আমি 5 বছর, আবার 5 বছর আরেকজন, 5 বছর আরেকজন, এটা আসলে এম্পাওয়ারমেন্ট হয় না, এটা এম্পাওয়ারমেন্টের জন্য বাধাগ্রস্ত করে। আপনাকে আমি প্রমাণ দিয়ে দেই, স্থানীয় সরকার নির্বাচনে, স্থানীয় সরকারে একজন মহিলা 3টা আসনে নির্বাচন করে, তার কিন্তু যেতে হয়, ভোট চাইতে হয়। একটা পুরুষ যার কিনা অর্থ আছে, বিত্ত আছে, সমাজে প্রভাব প্রতিপত্তি আছে, সে একটা আসনে যায়, একটা আসনে ইলেকশন করে, একটা আসনে পাশ করে। নারী 3টা আসনে যায়, 3টা আসন নিয়ে সে পাশ করে, তার নাম হয় সংরক্ষিত। তার কিন্তু কোনো আইনে কোনো কিচ্ছু নাই। একটা কম্বলও যদি কাউকে দিতে হয় বা নিজেও নিতে হয়, সেটাও ওই পুরুষ কমিশনারের কাছ থেকে চেয়ে নিতে হয়। একটা বিধবা ভাতা, বয়স্ক ভাতাও যদি দিতে হয়, তাহলে ওই পুরুষ তাকে যদি দেয়, সেটা টানার জন্যই তো আসলে সবাই একসাথে, এমনকি বিএনপিও তো এটাতে সম্মত হয়েছে যে 50-এর জায়গায় 100 আসন হবে। কিন্তু নির্বাচনটা কিভাবে, ওটা এখনো সেট হয় না। আমি ওই জায়গাটার কথা বলছি। আমার কথা 100 জনের কোনো সমস্যা নাই, 100 জনে আপনি সংরক্ষিত থাকবে কেন? তাহলে নামের সাথে আপনি ইলেকশনই যদি করে, তাহলে সংরক্ষিত কেন থাকবে? একজন পুরুষ আমার পাশে, আমি তাকেও বলছি এই কথাটা, তাকেও বিবেককে একদম শার্প রেখে উত্তর দেওয়া উচিত। মাইন্ডসেটটা ওইভাবে করা উচিত যে মানুষ হিসেবে আমরা সমান, মানুষ হিসেবে। এখানে নারী পুরুষ, আমি যদি রাজনীতিই করি তাহলে তো আমি ঘরে বসে থাকার কথা। আমি যদি রাজনীতি করি, পুরুষের পাশাপাশি আমি মিছিল করছি, মিটিং করছি, আন্দোলন করছি, আমি বক্তৃতা দিচ্ছি, বিবৃতি দিচ্ছি, পড়ালেখা করছি, তাইলে কেন আমি ওই জায়গাটায় আমি কেন এত ন্যারো থাকবো বা ন্যারো শিকার হব? এটা আমি পছন্দ করি না, এটা আমার একদম আমার নীতিতে এটা চলে না। আমি মনে করি যে এই জায়গাটায় প্রত্যেকটা দলকে চিন্তা করা উচিত যে যদি সম্মান দেন তাহলে দেওয়ার মতো দিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আপনার একজন দর্শক আছেন, তার প্রশ্ন একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি 3 ফেব্রুয়ারি পটুয়াখালী থেকে বলছি।
বলবেন। আমার প্রশ্নটা হচ্ছে দুজন অতিথির কাছেই। মাননীয় প্রধান উপদেষ্টা দলের মতো যেই পাত্রে প্রবেশ করেন সেই রূপ ধারণ করেন, ঠিক আছে। লন্ডনের টেমস নদীর তীরে বসে উনি 1.5 ঘন্টার আলোচনায় যে ঐক্যমত্যে পুঁতেছিলেন, বাংলাদেশে আসার পর এনসিপি এবং জামাতের মান অভিমান দেখে সেখান থেকে উনি আবার সরে এসেছেন। তো এতে রাজনৈতিক দলের সাথে তার একটা ঐক্যমত্যে দূরত্ব তৈরি হয়েছে কিনা, এটাই আমার প্রশ্ন দুজন অতিথির কাছে। অসংখ্য সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। জাহিদ ভাই, একজন দর্শক ছিলেন বিরতির আগে, তিনি প্রশ্ন করছেন আমাদের প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে যখন ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলেন আবার দেশে ফিরে সেটা আবার পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ তিনি যখন যেখানে যাচ্ছেন সেই অনুযায়ী কথা বলছেন কিনা এমন একটি প্রশ্ন রেখেছেন। সেটাতে কি বলবেন? কেন আবার দেশে এসে ঠিক কি পাল্টালেন? আমি তো দেশে এসে তারা মনে করছে যে এপ্রিলের কথা, তারা বলছে ফেব্রুয়ারিকে। আচ্ছা, টেকনিক্যালি নির্বাচন এখনো তো এপ্রিলে আছে, মানে প্রধান উপদেষ্টা ওইভাবে করেছেন আমার কাছে মনে হয় না। কেন বলছি? কারণ ফেব্রুয়ারিতে, মানে অফিসিয়াল স্টেটমেন্টের কথা বলছি, যদি আমার টেক ইজ ডিফারেন্ট, আমি মনে করি ফেব্রুয়ারিতে বিএনপির সাথে এই কথা হয়েছে। বিএনপি পরস্পরের ট্রেড অফ করেছে। সরকার কিছু জিনিস বিএনপির কাছে চেয়েছে আমি ধারণা করি, জনাব তারেক রহমানের কাছে, এবং তারেক রহমানও কিছু চেয়েছেন, এর মধ্যে ইলেকশন, এবং এটা ফেব্রুয়ারিতে কথা হয়ে গেছে। কিন্তু স্টেটমেন্ট তো অফিসিয়ালি বলছে না এখনো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, ইজন্ট ইট? জি। তাহলে যদি এপ্রিল বলে থাকেন প্রধান উপদেষ্টা, ওনারা বলছেন আমরা এগোতে থাকি, যদি হয় ইত্যাদি হয় তাহলে ফেব্রুয়ারিতে হতে পারে। আবার সন্তুষ্টি অসন্তুষ্টির বিষয়টিও আছে, এর আগে আমরা কিছুটা আলোচনা সন্তুষ্ট করার করছিলাম। চেষ্টা তো আসলে করতে হবে। আর প্রধান উপদেষ্টার জামায়াত জানি না, এনসিপির প্রতি ওনার একটা বায়াস তো আছেই। উনি ওনার অভিমান যখন হয়, উনি পদত্যাগ করতে পারেন কথা নাহিদ ইসলামকে ডেকে বলেন, তাই না? আমরা দেখেছি। নারী আসন সংখ্যা নিয়ে আপার ব্যক্তিগত মতামত দিচ্ছিলেন, সেটি নিয়ে আসলে আপনি কি বলতে চাইবেন বাংলাদেশের প্রেক্ষাপটে? আসলে জরুরি একটা ডিবেট, দীর্ঘদিন ধরে এই ডিবেটটা চলছে। আমি না আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারিনি, আমি অনেকগুলো দিক জাস্ট দর্শকদের উদ্দেশ্যে বলি। এবং আমার যে কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, এই কমিশনে এই ইস্যু থাকার কথা ছিল না, ফ্র্যাঙ্কলি যদি বলি। আমাদের সুপারিশমালায় এটা আছে, কিন্তু এটা আসলে কনস্টিটিউশনাল ডিসিশন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ডিল করার কথা ছিল না। এখন ধরুন যে আলাপটা হচ্ছে সরাসরি ভোট, আমরা বলছি কোটা না, সরাসরি ভোটে হলেও কিন্তু আমরা কোটার কথাই বলছি, এটা 1 নাম্বার, ইজন্ট ইট? আমি বলছি এতজন নারীদের মধ্য থেকেই নমিনেশন দিতে হবে। আমাদের কনস্টিটিউশন কোটাকে ডিসকারেজ করে, বাট পজিটিভ ডিসক্রিমিনেশনকে এনকারেজ করে। সো আমাদের নারীরা যেহেতু পলিটিক্সে, আমাদের নারীরা অনেক জায়গায় এগিয়ে এসছে। এবং একটা ইন্টারেস্টিং ঘটনা আমি রিসেন্টলি জেনে আসলাম, একটু বলি, একটু অপ্রাসঙ্গিক হলেও একটু বলে রাখা দরকার। মেডিকেল কলেজের যে ভর্তি পরীক্ষার একটা ওভারসি কমিটি আছে, আমাকে ওই কমিটির একজন সদস্য করা হয়েছে। আমি সেখানে গিয়ে শুনলাম এই বছর মেডিকেলে ভর্তি পরীক্ষায় 63% উইমেন, সরকারি মেডিকেল কলেজে 37% ছেলে, এবং এটা গ্র্যাজুয়ালি মেয়েদের সংখ্যা বাড়ছে। একটু যোগ করে রাখা ভালো। আর একটা অ্যালার্মিং সাইন, পাশ করা ডাক্তারদের মধ্যে 40% মেয়ে নাকি মেডিকেল প্রফেশনে থাকে না। যাই হোক, যেটা বলছিলাম, মেয়েরা বিভিন্ন জায়গায় এগিয়ে আসছে, কিন্তু পলিটিক্সে তারা খুবই পিছিয়ে। সো তাদের জন্য পজিটিভ ডিসক্রিমিনেশন হতে পারে। তাহলে কোটা কিন্তু ঠিকই থাকলো, কিন্তু ডিফারেন্সটার কথা কি বলছি, যখন একজন নারী জাস্ট র্যান্ডমলি সিলেক্টেড হন, যিনি জনগণের প্রতিনিধিত্ব পান না, যিনি ভোট পান না, তার ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। কারণ আমরা দেখব, ধরুন উপজেলা পরিষদে এমপিরা উপদেষ্টা হন, এটা আমি খুবই ঘোর বিরোধী, কিন্তু কোন এমপিরা উপদেষ্টা হন? যারা সরাসরি ভোটে নির্বাচিত। তারপরে এলাকার বিভিন্ন কাজ, আমি সিরিয়াসলি এটার বিরুদ্ধে, এটা আরেক আলোচনা, এমপিদের এসব কাজে যাওয়ার দরকার নেই, কিন্তু এগুলো নির্বাচিত এমপিরা বেশি বরাদ্দ পান। সুতরাং মনে করা হচ্ছে তারা যদি হন ভালো হবে। এখন সমস্যা কি দাঁড়ালো আমি বলি। ধরলাম আমরা সিদ্ধান্ত নিলাম এতজন বা এত % নারীকে নমিনেশন দিতে হবে, তো দলগুলো কি করবে জানেন? প্রত্যেক দলের দুর্বল জায়গা আছে, আমি ওখানে কোনোদিন জিতবো না। ধরুন বিএনপি গোপালগঞ্জে একজন নারীকে নমিনেশন দিল, অ্যাবসলিউটলি রাইট। খেয়াল করুন, আওয়ামী লীগ বগুড়ায় নোয়াখালীতে নারীদেরকে দিল, তো আমি তো আমার বাধ্যবাধকতা আছে, আমার এতজন দিতে হবে, জিতবে না। আছে এরপর আবার আরেকটা পথের কথা মাথায় আসলো, রোটেশনাল সিস্টেম। যে কয়টা সিট, এটা 50 হোক 100 হোক, র্যান্ডমলি সিলেক্ট করা হবে। এই টার্মে এখানে যেই দলই দেখ নারী দিতে হবে, পরের টার্মে এটা সরে যাবে, অন্য 100 সিটে হবে, এভাবে এটা একটা অপশন এসছে। কিন্তু এতে প্রবলেম কি জানেন? ধরুন একটা কনস্টিটিউয়েন্সিতে মিস্টার এ ওখানে ক্যান্ডিডেট, উনি বিএনপি বা আওয়ামী লীগের, উনিই ক্যান্ডিডেট, কিন্তু ওনার এটা এবার নারীর জন্য পড়ে বসলো। উনি আসলে কাকে ক্যান্ডিডেট করবেন? ওনার ইনফ্লুয়েন্স আছে। খেয়াল করেন, আমরা রিজার্ভ সিটের জন্য আপা যেমন বলছেন, আমরা যে কেউ ওখানে দাঁড় করিয়ে দিচ্ছি, ওয়াইফ,
মেয়ে, নানান রকম। রাশেদ খান মেননের মতো এত দীর্ঘদিন ধরে শুদ্ধ রাজনীতি করার বলা মানুষ তার স্ত্রীকে ওখানে এমপি জনাব ইনু, তারপরে এই সে জাতীয় জিএম পার্টির জিএম কাদের। আচ্ছা, তো এখন এখানেও না একই ঘটনা ঘটবে, কারণ এটা তো এক টার্মের জন্য, পরের টার্মে তো ঘুরে আসবে, উনি আবার করবেন। উনি ওনার কন্যাকে, ওনার স্ত্রীকে বা ওনার কোনো একজনকে ওখানে দাঁড় করিয়ে দেবেন। গাজীপুরের জাহাঙ্গীর যখন মানে মেয়র দাঁড়াতে পারছিলেন, ওনার মাকে করে দিয়েছেন, কিন্তু গাজীপুর চালাতো কে? যারা বদিকে যখন নমিনেশন দেয় না, তার স্ত্রীকে দেয়া হয়েছে। ইয়াবা ব্যবসা বদি ঠিকই করে গেছেন, তাই না? তো যে কথাটা বললাম, দিনের শেষে আসলে থেকে শুরু করে সবকিছু দিনের শেষে কি আমরা আসলে যে নারীর পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের কথা বললাম, সেটা কি নিশ্চিত করতে পারলাম? এই জন্য না আমি জাস্ট বিভিন্ন দিক জানিয়ে রাখলাম। একটা দেশে না মানুষের যদি সদিচ্ছা না থাকে, নিয়ম করে আসলে কদ্দূর করা যায় সিরিয়াসলি একেবারে। এটা এত আরেকটা কথা বলি, যে উনি করলেন, 5 বছর পর তো পাল্টে গেল, ওখানে পুরুষ আসলো, ওনার পক্ষে কি সম্ভব হবে? আরেকটা কথা বলে রাখা জরুরি, বাংলাদেশে আমরাই শুধু এইভাবে ইলেকশন করার কথা বলছি, ন্যাশনাল ইলেকশনে। ভারতে লোকাল গভর্নমেন্টে এই প্র্যাকটিসটা হয়েছে, রোটেশনাল। জাতীয় নির্বাচনে পৃথিবীর কোথাও এটা হয় নাই, কোথাও হবে না বলে যে আমাদের এখানে হতে পারে না তারা, কিন্তু ইটস নট টেস্টেড সিস্টেম। অসংখ্য ধন্যবাদ। আসলে বিষয়টা অনেক বড়, এত ছোট করে আলোচনা করেও হয়তো বা সমাধান পাওয়া যাবে না। যে ইস্যুগুলো আপনি দেখালেন সেগুলোর সমাধান করতে গেলেও সে আসলে আন্তরিকতার দরকার হবে। একেবারে যদি সংস্কার ইস্যুতে আসি আপা, গণ অধিকার পরিষদের রাশেদ আজ বলেছেন যে এখন রাষ্ট্র সংস্কার না হলে আর কখনোই হবে না, সরকার এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পারেনি, এখনই রাষ্ট্র সংস্কার না হলে আর কখনোই হবে না, এটা অনেকেই মনে করছেন। আজকে বদিউল আলম মজুমদার তার একটি বক্তব্যে দেখছিলাম যে বিএনপি পুরনো পদ্ধতি অনুসরণ করতে চায়, যারা ক্ষমতায় যাবে বলে মনে করে তারা আসলে পরিবর্তন চায় না। এই বিষয়গুলো দেখেন, এটা আসলে ঠিক না আমি মনে করি। দেখেন, বিএনপি আরো 2.5 বছর আগে, 2-2.5 বছর 3 বছর আগে বিএনপি 31 দফা বিএনপিকে কেউ ইনফ্লুয়েন্স করে নাই। যে কথাটা এই যে উচ্চকক্ষ নিম্নকক্ষ, প্রধানমন্ত্রীর ক্ষমতা, একটা প্রধানমন্ত্রী কতবার হতে পারে, 70-এর অনুচ্ছেদ থেকে শুরু করে একদম নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বিএনপি কিন্তু এই 31 দফায় উল্লেখ করেছে। শুধু উল্লেখ করেই ক্ষান্ত হয় না, সারা সমস্ত বাংলাদেশে কিন্তু বিভিন্ন ওরিয়েন্টেশনে মানুষের কাছে মেসেজটা, বার্তাটা পৌঁছে দিয়েছে। তারপরে যদি কেউ বলে সংস্কার চায় না, যারা সংস্কার চায়, সবচেয়ে আমাদের কোথায় সংস্কার বেশি দরকার ছিল জানেন? নির্বাচনের আগে নির্বাচন কমিশনে। তারপরে যে সংস্কারটা দরকার সেটা কিন্তু যারা নির্বাচন করায়, নির্বাচন কমিশনের যেহেতু নিজস্ব লোকবল নাই, প্রশাসন, ডিসি, এসপি থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে যারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট, তারাই কিন্তু 4-4টা যাচ্ছে তাই নির্বাচনকে আমাদের কাছে উপহার দিয়েছে। তাদের নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না। যে কথাটা নারী কিন্তু এটা কিন্তু ত্রয়োদশের জায়গায় 14দশ হলেও সমস্যা নাই। নারী কিন্তু একবারও বলে নাই কোনো নারী যে আমাকে কোটা দিতে হবে, সেটা নিয়ে আপনি রাস্তায় নামায় দিলেন। আপনার দরকার কি? আপনি এই জায়গায় 2বারের অধিক প্রধানমন্ত্রী হওয়ার পরে তারপরে আর জীবনেও হতে পারবে না, এটা নিয়ে, এটা কিন্তু হইলেও 2বারের অধিক 10 বছর কিন্তু আপনাকে আগে দিতে হবে। এইখানে জনাব তারেক রহমান থেকে শুরু করে কেউই কিন্তু একবারও প্রধানমন্ত্রী হয় নাই, সব দলে আপনি যদি চিন্তা করেন নাকি, তাহলে তার মানে যেই হোক না কেন তা 10 বছর মানে এটা যদি 25 হয় 35 সাল, তারপরে আরেকটা, এর মধ্যে 3-3বার শেখ হাসিনার ক্ষমতা না, এখন 3-3বার একটা দল ক্ষমতায় থাকবে তা কিন্তু না, তার মানে আরেকজন আসবে, তাহলে তো এমনিই অটো 15 বছর চলে গেল। আপনি 15 বছর পরে কি হবে? আপনি দূরদর্শিতায় আপনি 15 বছর আগে নিয়ে চলে আসলেন, অথচ কালকে যেটা হবে, কালকে একজন ডিসি, একজন এসপি, যারা কিনা এই 15.5 বছর টর্চার করলো, তাদেরকে ওইভাবেই আপনি রেখে দিলেন। ওইখানে কিন্তু কোনো সংস্কারের কথা বলছেন না। তাহলে আপনার এইখানে কি সংস্কারের কথা বলছেন এই রাশেদরা? তারা ক্লিয়ার করে বলুক যে কোনটা। এখন আজকে আমি খাই নাই, না খাই আছি, আমার এই মুহূর্তে খাবার দরকার, নাকি আপনি আমাকে পরশুদিন পোলাও কুরমা খাওয়াবেন, পরশুদিন খাওয়া দরকার? আমি তো এটাই, আমার কাছে সংস্কার নিয়ে এখন এটাই প্রশ্ন। আপনার ধরেন আলী রিয়াজ সাহেব কি বলছে, জনগণকে সংশ্লিষ্ট করতে হবে কিভাবে সেটা বলছে। জনগণ সংস্কার সম্পর্কে আপনি বলেন, বাংলাদেশের কয়েক % জনগণ ভালোভাবে ওয়াকেবল? তারা তো জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করে, জনপ্রতিনিধিরাই এই কাজগুলো করে। বলতে পারেন আগে আপনার ইন পাস্ট জনপ্রতিনিধিরাও করতো না, এটাও কিন্তু প্রশাসনরাই করতো, সচিবরাই করতো, জনপ্রতিনিধিরা শুধু বলতো হাজয় যুক্ত হয়েছে, হাজয় যুক্ত হয়েছে, 1 টাকা কাটা হোক অথবা 1 টাকা যোগ করা হোক, এই বলা হতো। তো এই জায়গাটায় জনপ্রতিনিধিদেরকে সংস্কার যেটা দরকার, টিআর, জিআর, কাবিখা এইসব বাদ দিয়ে
যাতে আইন নিয়ে পড়ে থাকতে পারে জনপ্রতিনিধি, সেটা সংস্কার হওয়া দরকার। সেটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলে না। আপনি দেখেন এই এতদিনের সংস্কারে কি একবারও আসছে যে চেয়ারম্যানের টিআরজিআর নিয়ে যেন এমপিরা কথা না বলে? এটা কিন্তু খুবই দুঃখজনক এই জাতির জন্য। একবারও কি আসছে যে পুলিশরা যে এই যে ট্রমার মধ্যে আছে, পুলিশদের যা দোষ ছিল ছিল, যা ছিল না, পুলিশ ছাড়া তো আমাদের চলবে না। তাদের রিভাইভ করার চেষ্টাও তো সরকার বলেছে যে তাদের রিভাইভ করা হবে। কবে আপনার ইলেকশনের কয়দিন আছে? এখনো পুলিশ আর এই যে জনগণের এই যে ছাত্ররা বা এই যে যারা আন্দোলনে ছিল আমরা, তারা একজন আরেকজনকে শত্রু মনে করে। তাহলে সেই জায়গায় আমি যদি দেখি আমার শত্রু আমার জন্য দাঁড়ায় আছে, আমি সিল কয়টা মারলাম বা আমি কয়টা ভোট পাইলাম, তা সে কি চান্স পাইলে আমাকে ভালো মতো সিলটা মারতে দেওয়াবে? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা কি দেওয়াবে? সে চান্স পেলে তো সে আরো 20টা ভোট অন্য মার্কায় দিয়ে দিবে, যদি তার সঙ্গে আমার মেন্টালি অ্যাডজাস্টমেন্ট না হয়, মেন্টালি আন্ডারস্ট্যান্ডিং না থাকে। এবং প্রশাসনকে কিভাবে সাজালে নির্বাচনের জন্য বেটার হয় সেটা নিয়ে কয়জন কথা বলছে। আমি এটা মনে করি এই মুহূর্তে প্রথম সংস্কার যেটা দরকার সেটা হলো নির্বাচনী সংস্কার। নির্বাচনী সংস্কারের পরে বাকিগুলো তো নির্বাচিত সরকার এসেই করতে পারে। এটা চলমান সংস্কার, কখনো শেষ হয় না। যে এই যে শেষ হবে, ওনারা ইম্পসিবল, আপনি শেষ করতে পারবে না সংস্কার। এই সংস্কার চলমান থাকবে এবং এই সংস্কারকে হাজয়যুক্ত হয়েছে বলে সংসদেই পাশ করতে হবে। আপনারা যে 31 দফার কথা বলেন, প্রত্যেকটা ইলেকশন আসলেই তো প্রত্যেকটা দল তাদের নির্বাচনের ইশতেহার নিয়ে, তাদের প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে যায়। অনেকের প্রশ্ন এখানেই যে 31 দফা যে আসলে বাস্তবায়ন করবে বিএনপি নির্বাচনের পর, সেটির বা নিশ্চয়তাকে, এজন্যই তারা আসলে নির্বাচনের আগে সংস্কার চায়। বিএনপি কিন্তু কথা দিয়ে কথা রাখার দল। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। বিএনপি তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে সমৃদ্ধ করার একটা দল। বিএনপি নারীর ক্ষমতায়নে বিশ্বাসী একটা দল। বিএনপি যুবক এবং আপনার শিশুদের জন্য ডেভেলপমেন্টের একটা দল। সেই দলের কথা নিজে থেকে দিয়েছে, যেটা কেউ করে না। নট অনলি বিএনপি, এইখানে বিএনপির সাথে যারা একসাথে অ্যালায়েন্স করেছিল তাদের এখানে অবদান আছে। তাদেরকেও বলা হয়েছে আমি এই দফাগুলো কাজ করতে চাই, তোমরা এখানে কোনো প্লাস মাইনাস কিছু থাকলে বলো। এটা কিন্তু অনেক দিনের একটা ফলাফল। কারণ বিএনপি যে সময়টা পেয়েছিল ফ্যাসিস্ট সরকারে, যে একটা ফ্যাসিস্ট হলে কি হয় এটা বিএনপি হারে হারে উপলব্ধি করেছে। সেই টাইমে কিন্তু এটা করা এবং ওই ফ্যাসিস্টের আমলেই কিন্তু এটা ফ্লাশ করা। এমন না যে ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে সাহস করে আমরা বলেছি। এটা কিন্তু আমাদের অনেক দিনের এই যে না পাওয়া এবং অতি পেলে কি হয় এবং না পেলে কি হয়, এটা কিন্তু বিএনপি পলে পলে অনুধাবন করার মতো একটা দল। কারণ বিএনপি অনেক দিন দেশ শাসন করেছে, আবার অনেক দিন দেশ থেকে একরকম বিতাড়িত থেকেছে। সেই জায়গা থেকে যদি বিএনপি কথা না শুনে, তাহলে মনে করেন যে আর কোনোদিন কেউ কথা শুনবে না। জাহিদ ভাই, সম্প্রতি যুক্তরাজ্য সফর শেষে দেশের রাজনীতি নিয়ে, নির্বাচন নিয়ে, রোহিঙ্গা ইস্যু নিয়ে, নানান সমস্যা নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা তিনি কথা বলেছেন। সেখানে আওয়ামী লীগের প্রসঙ্গটি বিশেষভাবে চলে এসেছে এবং সেই প্রসঙ্গ নিয়ে তিনি যখন কথা বলেছেন, সেখানে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না সেই প্রসঙ্গটি নিয়ে অনেকগুলো প্রশ্ন উত্তর হয়েছে। আপনি নিশ্চয়ই সাক্ষাৎকারটি দেখেছেন। সেখান থেকে আসলে প্রধান উপদেষ্টার মুখ থেকে আসলে কি বার্তা আপনি পেয়েছেন? বার্তা পেয়েছি, মানে আমরা যদি বাস্তবে সবকিছু ইন্টারপ্রিট করে একসাথে পড়ি, সেটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না। প্রধান উপদেষ্টা যা যা বলেছেন সেই কথাগুলো আবার প্রত্যেকটা টেকনিক্যালি কারেক্ট। খেয়াল করুন, আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি। আওয়ামী লীগের 2009 সালে যে সন্ত্রাস দমন আইন ছিল সেটায় দল নিষিদ্ধ করা যেতে পারত, সেখানে একটা ধারা যুক্ত করা হয়েছে। এখন চাইলে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা যাবে। সো আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার আগে কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। আর আইসিটি যে আইনে আওয়ামী লীগের লোকজনের বিচার হচ্ছে, সেটাতেও সংগঠনকে বাড়ি আওয়ামী লীগকেও বিচার করা হবে। তারা যদি মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকে তাহলে তাদেরকে নিষিদ্ধ করা যাবে। তার মানে টেকনিক্যালি এই বিচার শেষ হওয়ার পর এমনও হতে পারে যে আওয়ামী লীগকে অপরাধী হিসেবে পাওয়া গেল না এবং আওয়ামী লীগ নির্বাচন আবার তার ইয়েতে ফিরে আসবে। এখন নির্বাচন কমিশনকে বলা হচ্ছে সে সিদ্ধান্ত নেবে, তাই তো? তো এখন আওয়ামী লীগের যেহেতু নির্বাচনে সে নিষিদ্ধ দল না, সে যেতে পারে কাগজে কলমে, কিন্তু তার যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ আছে। এই যে যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তার রায় আসার আগ পর্যন্ত সে সভা সমাবেশ মিছিল ভোট চাওয়া, সেই রায়টা তাহলে নির্বাচনের আগে আসবে না পরে আসবে? একদম। সো নির্বাচনের আগে আসলে এই রায়টা ফেব্রুয়ারির আগে আসছে না, কারণ একটা তদন্ত, এটা আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি। একটা তদন্ত হবে, সেই তদন্তের পর চার্জশিট হবে, তারপরে হিয়ারিং হবে, করে শেষ হবে। এটা 2-3 বছর 4 বছর ফাস্ট হলেও এর পরিমাণ সময় লাগবে। সো এই নির্বাচনে
আওয়ামী লীগ আসতে পারছে না। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে প্রধান উপদেষ্টা আবার আগে যা বলেছেন বা আগে যা করেছেন তার সাথে ভিন্ন কিছু বলছেন। উত্তর হচ্ছে মোটেও ভিন্ন কিছু তিনি বলছেন না। অসংখ্য ধন্যবাদ আপা। এই বিষয়ে আপনি চাইলে 2 লাইন বলতে পারেন। আপনার কাছে আমি মূলত যেটি জানতে চাবো, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তিনি একটা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে দরকার হলে আবারও রাজপথে সংগ্রামী ভূমিকায় অবতীর্ণ হওয়ার হুঁশিয়ারি তিনি দিয়েছেন। বলেছেন সেনাবাহিনী, রাজনৈতিক দল, ছাত্র, নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটা অঘোষিত চুক্তি ছিল গণঅভ্যুত্থান পরবর্তী সময়, কিন্তু সেই চুক্তি মানা হচ্ছে না। আর এটা মানা না হলে আবার আমাদের মাঠে নামতে হবে, হয়তো বুলেটের সামনে দাঁড়াতে হবে। তিনি মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একা হয়ে পড়েছেন। নিশ্চয়ই আপনি জেনেছেন এই হুঁশিয়ারি সম্পর্কে, সেটি সম্পর্কে আপনি আসলে কি বলতে চান? প্রথমে বলতে চাই যে ওই আওয়ামী লীগের নির্বাচন নিয়ে যেটা, আওয়ামী লীগ হয়তো বা তার দলের হয়ে নির্বাচন করতে পারবে না। লাইক জামাতকে যখন আপনার রেজিস্ট্রেশন নিষিদ্ধ করে দিল, তখন জামাত যেমন অন্য মার্কা নিয়ে নির্বাচন করেছে, আচ্ছা ঠিক তেমন আওয়ামী লীগের কিছু কিছু অংশ, আপনি যতই বলেন, আমি যতই বলি, সারা বাংলাদেশে তারা ছেয়ে আছে। তারা অন্য কোনো মার্কা নিয়ে, তারা হয় স্বতন্ত্র, না হয় অন্য কারোর সঙ্গে ভিড়ে গিয়ে তারা ওই মার্কা নিয়ে, এবং আওয়ামী লীগের হয়তো বা একটা নেপথ্যে একটা থাকবে যে এই দাঁড়াইলে একে ভোট দিয়ে দিও। কারণ এখন তো বিজ্ঞান অনেক উন্নত, আপনার ইউটিউব থেকে শুরু করে, আপনার অনলাইন থেকে শুরু করে, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সবকিছুই করা যায়। তারা হয়তো ওইভাবে ম্যান্ডেট দিবে। এই জন্য আমি বলছি যে তারা দিলে তাদের কেউ কেউ পাশও করে আসতে পারে। এটা একটা সম্ভাবনা। আর দ্বিতীয়ত এনসিপির প্রধান যে কথা বলেছে, তারা তো এখনো মব তারা হাতেই রেখেছে। তারা আন্দোলন আর কিভাবে করবে? এখন মব নিলেও তাদের সঙ্গে কিন্তু লোকজন খুব একটা হয় না। আমরা 14 জন নিয়েও মিটিং করতে দেখেছি, মানে মাঠে নেমে, রাস্তায় নেমে 14 জনের বেশি হয় না, আমরা দেখেছি। তো রেভলিউশনের, প্রত্যেকটা রেভলিউশনের কিন্তু একটা সময় থাকে, মিনিমাম 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর একটা রেভলিউশন হয়। সেই রেভলিউশন আবার ধরে রাখতে হয়। যে রেভলিউশনটা তারা অন্য সমস্ত দলের সহযোগিতায় তারা করেছিল, আমরা তাদেরকে সেই সহযোগিতা করেছিলাম, সামনের কাতারে তাদেরকে দিয়েছিলাম, তারা সেটা রাখতে পারে নাই। তারা নিজেরাই, তারা সততার অভাবে রাখতে পারে নাই, তারা দুর্নীতির জন্য রাখতে পারে নাই, তারা বিভিন্নভাবে মবকে হাতে তুলে নেওয়ার জন্য রাখতে পারে নাই, তারা কোনো সিনিয়রদের কাছে কোনো কিছু না শিখতে চেয়ে সব কিছু নিজে হুজ্জুতিপানা করে রাখতে পারে নাই। তো এই জায়গাগুলো তারা রাখতে না পারার জন্য কি হয়েছে, আজকে জুলাই বিপ্লব বলেন, অভ্যুত্থান বলেন, সেটা কিন্তু প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে। এটা তাদের জন্য। 90-এ এত বড় আন্দোলন হয়েছে, তখন আমি ছিলাম, হ্যাঁ, শেষ দিকটা। আমি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় 90-এ পড়েছি, এই এরশাদের সময়। সেইখানে এত বড় আন্দোলন 90-টাও রাখতে পারে নাই। সেই দিন কিন্তু ছাত্র নেতারা কিন্তু 2-1 জন তাদের বয়সের অনুপাতে এসেছিল। তাদের যে যখন তারা ডাকসুর ভিপি ছিল, যারা এমপি হয়েছে, পরবর্তীতে মন্ত্রী হয়েছে, তাদের বয়স 35-32-এর উপরে সবার ছিল। তো সেইখানে তাইতেই 90 ব্যর্থ হয়েছে। তো এইখানে মব প্রত্যেকেই হাতে তুলে নিয়েছে। আমরা যদি একটা গাজীপুরের দিকে তাকাই, আমরা যদি একটা ধানমন্ডির দিকে তাকাই, আমরা যদি একটা নর্থ বেঙ্গলের দিকে তাকাই, রংপুরের দিকে, তাইলে আমরা দেখব যে এই মবের জন্য তাদেরকে সমস্ত বাংলাদেশের মানুষ ভীষণ আবেগী মানুষ। তারা যেমন লুফে নিতে পারে তেমন ছুঁড়ে ফেলতে পারে। তো ছুঁড়ে ফেলা এবং লুফে নেওয়ার দূরত্বটা ভীষণ কম। এই কথাটা তারা যতদিনে বুঝবে, আমি কিন্তু প্রথম দিন তারা যখন শপথ নিয়েছিল তখনই আমি হা করে উঠেছিলাম যে এটা কি হলো। কারণ এই ছেলেরাই, এই মেয়েরাই তো ভবিষ্যতে আমাদের হাল ধরবে, দেশের রাজনীতি করবে। এখনই যার করার কথা 20 বছর পরে, সে যদি এখনই করে, তাহলে তো সে অনেক কিছুর সঙ্গে সব কিছু কেনাবেচা হয় অভিজ্ঞতাটা ছাড়া। তাদের তো কোনো অভিজ্ঞতা নাই। এই কথাটা তারা আমাদেরকে ভুল বুঝেছে, যারা আমরা প্রতিবাদ করেছিলাম সেই দিন। তারা আমাদেরকে গালাগালি করেছে। আমি আমার সারা জীবনে আওয়ামী লীগের শাসন আমলে আমি কম বয়স থেকে বেশি বয়সে উপনীত হয়েছি। আপনারা সবাই জানেন আমি কি কথা বলতে পারি বা বলেছি। আওয়ামী লীগও আমাকে এত গালি দেয় নাই, যত গালি ওরা আমাকে দেয়, যত গালি আমাকে জামাত ইসলামীর ছাত্র শিবিরেরা দেয়। আমি তারপরেও কিছু বলি না। আমি শুধু এইটুকু বলছি আজকে যে আমি ওদের মঙ্গল চেয়ে এই কথাগুলো বলেছিলাম। 10 বছর পরে আসলে চেয়ারগুলো ওদের জন্যই থাকতো। আমরা 10 বছর পরে আরও বুড়ো হয়ে যাব, আরও বয়স্ক হয়ে যাব। সো দ্যাট সেই দিন যদি নিত,
আমরা সুন্দর করে ওদেরকে দিয়ে দিতে অসংখ্য পারতাম। ধন্যবাদ আপা। আসলে তারা মনে করছে তাদের যে অভ্যুত্থান, তারা যদি একটি দল হিসেবে না আবির্ভূত হয় তাহলে হয়তোবা তাদের যে স্পিরিট সেটিকে ধরে রাখা সম্ভব হবে না। যে অঘোষিত চুক্তির কথা বলছে সেটি ধরে রাখা সম্ভব হবে না বলেই তারা সম্ভবত এই আলোচনা আমরা এরপর নিশ্চয়ই সুযোগ পেলে করবো। অসংখ্য ধন্যবাদ মনি আপা, ধন্যবাদ জাহিদ ভাই আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।